নমস্কার সকল দর্শককে আজকের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা রবির কর্কট রাশিতে আগামী এক মাসের জন্য গোচর এবং তার অ্যাবস্ট্রাক্ট একটা রেজাল্ট সেটা নিয়ে। আপনারা জানেন যে আমি যখন এখন গোচর আলোচনা করছি তার সাথে নাক্ষত্রিক আলোচনাটাও কিছুটা করে দিচ্ছি যাতে পুরো ব্যাপারটার একটা ডিটেলিং হয়। তো রবির যেহেতু এখানে একটা কম্প্যাক্ট গোচর আছে, সেই গোচরে তিনটে নক্ষত্রকে রবি কনসিকুয়েন্টলি কভার করবে কর্কট রাশিতে। সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্রের একটি চরণ, তারপরে পুষ্যা নক্ষত্র চারটি চরণ, তারপরে অশ্লেষা নক্ষত্রের চারটি চরণ। অশ্লেষা নক্ষত্র নিয়ে আমি আগে আলোচনা করে দিয়েছি, সুতরাং সেটা নিয়ে আর নতুন করে বলবো না। আজকে প্রাথমিকভাবে যে দুটো নক্ষত্র এবং তারপরে রবির এখানে সার্বিক ইম্প্যাক্ট যেটা হয় সেটা নিয়ে বলবো। তো পুনর্বসু এবং পুষ্যা এই দুটো নক্ষত্র নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করবার আগে আপনাদের দুটো জিনিস বলে নিই। সেটা হচ্ছে আপনারা দয়া করে একটু শেয়ার করবেন, ভিডিও একটু শেয়ার করবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন যাতে কিছু মানুষের কাছে ব্যাপারটা পৌঁছাতে পারে এবং তারা দেখতে পারে। তো যাই হোক, আমি আলোচনা একেবারে স্পেসিফিক আলোচনায় যাচ্ছি। দেখুন, পুনর্বসু নক্ষত্র এবং পুষ্যা নক্ষত্রে দুটো নিয়ে প্রথমে আলোচনা করে নিই। রবি কিন্তু পুনর্বসু নক্ষত্রে আজকে নয়, সেটা মোটামুটি মিথুন রাশির 20 দিন চলে যাওয়ার পর থেকেই ঢুকে গেছে। অর্থাৎ পুনর্বসু নক্ষত্রের যে স্প্যানটা আছে সেটা 80 ডিগ্রি থেকে, মানে কালপুরুষের 80 ডিগ্রি থেকে 93 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত অবস্থিত। অর্থাৎ যেখানে আদ্রা নক্ষত্র শেষ হচ্ছে, তারপরে পুনর্বসু নক্ষত্র 20 ডিগ্রি থেকে মিথুন রাশিতে স্টার্ট হচ্ছে। মিথুন রাশিতে 3টে চরণ রয়েছে এবং কর্কট রাশিতে একটি চরণ রয়েছে। তো আমি যাই হোক এখানে সার্বিক পুনর্বসু নক্ষত্র নিয়েই বলবো। নক্ষত্রকে যখন আমরা একটা নাম দিই, অনেকবার আপনাদের বলেছি যে এই নক্ষত্রের কিন্তু অ্যাকচুয়ালি এখানে একাধিক নক্ষত্র থাকতে পারে বা অনেক সময় থাকেও না, একটি নক্ষত্রও থাকে দু একটি ক্ষেত্রে। তো যাই হোক, এখানে পুনর্বসু নক্ষত্র কিন্তু একটা 4 স্টার কনস্টিলিয়েশন, অর্থাৎ 4টি নক্ষত্র একসাথে যুক্ত হয়ে পুনর্বসু নক্ষত্রের রূপ এখানে তৈরি করেছে। পুনর্বসু নক্ষত্রের নামটা শুনেই বুঝতে পারছেন এই নক্ষত্রে যে কোনো কাজ একের থেকে বেশি বার প্রয়োগে সফলতাকে নির্দেশ করে। অর্থাৎ আগে প্রিফিক্স হিসাবে রয়েছে, তারপরে বসু, অর্থাৎ যে কাজটা সুস্পষ্টভাবে পারপিট্রেটেড হবে, অর্থাৎ কাজটাকে 2বার বা 3বার করার পরে সেই কাজটা কমপ্লিটেড হয়। কাজ অবশ্যই হবে, কিন্তু ফার্স্ট টাইমে কাজ করার ক্ষেত্রে কিছু প্রাথমিক প্রতিবন্ধকতা অনেক সময় আসে, ডিপেন্ডস অন দ্য প্ল্যানেট সিচুয়েশন। এটা সার্বিকভাবে তার নামটা দেওয়া আছে। তো পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্র লর্ড যিনি, তিনি বৃহস্পতি। এর অনেকগুলো সিনোনিমস আছে, তার মধ্যে একটি হচ্ছে আদিত্য। আদিত্য নাম শুনেই বুঝতে পারছেন এর সাথে রবি যুক্ত আছে। সূর্যজননী বলে আরেকটি নামও আছে, এছাড়া একাধিক নাম আছে। এই দুটো নাম থেকে আমরা দুটো জায়গাকে মেনলি ধরার চেষ্টা করব। এক হচ্ছে আদিত্য। তো রবির এখানে অসম্ভব গুণ আছে এই নক্ষত্রের মধ্যে। কেন আছে, কিভাবে আছে, সেই ব্যাখ্যাটাতে আমি আপাতত যাচ্ছি না। রবির এখানে গুণ আছে। এই গুণ আছে বলে এই নক্ষত্রের মানুষজনের দেখবেন তাদের মধ্যে একটা সুপ্ত তেজ থাকে, এবং সেটা ডিপেন্ড করে যদি বড় কোনো প্ল্যানেট বা সেই জায়গায় যদি একটা বড় প্ল্যানেটের একটা জমায়েত হয়ে যায় বা এই নক্ষত্র বসে যায় কখনো বকরি কোনো বড় গ্রহে বা ছোট গ্রহে হলেও তার ভাব অনুসারে সেই নক্ষত্রের মধ্যে একটা তেজ সৃষ্টি করে। জন্ম নক্ষত্র হলেও কম বেশি সৃষ্টি করে। এই নক্ষত্রের মধ্যে একটা তেজ আছে। এবং সূর্যজননী নামটা অ্যাকচুয়ালি মানে দেবগন্ত, এখান থেকে প্রজাপতি যেহেতু ব্রহ্মা, এর অ্যাকচুয়ালি মানে পরমেশ্বর প্রজাপতি ব্রহ্মার এখানে রূপে আর কি এখানে বিস্তৃত থাকে। তো ব্রহ্মা মানে হচ্ছে যে কোনো জিনিসের সৃষ্টির সাথে যুক্ত। ভগবান ব্রহ্মাকে সৃষ্টির ধর্ম দিয়েছেন, তিনি তার নাভি থেকে ব্রহ্মাকে উৎপত্তি করেছেন। তো সৃষ্টির কার্য যে সমস্ত কর্মকাণ্ড তার সাথে যুক্ত থাকে। এই নক্ষত্রের মধ্যে কিন্তু একটা প্রাথমিক সৃজনশীলতা থাকে। ডিপেন্ড করে এই নক্ষত্রে কোন প্ল্যানেট রয়েছে বা ভাব পজিশনে কিভাবে রয়েছে। তো
যদি বৃহস্পতির মতো, চন্দ্রের মতো, রবির মতন বা ধরুন শুক্রের মতো প্ল্যানেট এই নক্ষত্রে থাকে, তাহলে অবশ্যই কিন্তু তাদের মধ্যে কিছু সৃজনশীল কাজকর্ম করার মানসিকতা থাকে, ইরেসপেক্টিভ অফ ভাব, এটা কিন্তু বলে দিচ্ছি। এই নক্ষত্রে যে সিম্বল আছে সেটা হচ্ছে তীর ধনুক। তীর ধনুক দেখেই বুঝতে পারছেন এর মধ্যে একটা এক ধরনের ওয়ারিয়ার মানসিকতা থাকে, এক ধরনের ডিফেন্ডিং মেন্টালিটি থাকে, অর্থাৎ খারাপের থেকে, যেহেতু দেবগণ এবং সূর্যের সাথে যুক্ত আছে, এর নাম থেকেই বুঝতে পারছেন, সিনোনিম থেকে। তো সুতরাং এর মধ্যে একটা অন্যায় বা এক ধরনের সমাজে বা যে কোনো জায়গায় কোনো যদি ইললেজিটিমেট ওয়ার্ক হয় তার এগেনস্টে এর একটা নর্মাল বহিঃপ্রকাশ ঘটে, তার বিরুদ্ধাচারণ করা বা সেটাকে ডিফেন্ড করা এবং পরিস্থিতিকে আয়ত্তে আনা। তো এর মধ্যে একটা ওয়ারিয়ার মেন্টালিটি অবশ্যই আছে। এখান থেকেও আদিত্য নামটাকে মানে ভাইসি ভার্সা রূপেও দেখা যায়। তো পুরুষার্থ এর সাথে যা যুক্ত আছে, প্রত্যেকটার সাথে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এইভাবে চার চার করে বাড়তে থাকে। তো এখানে যুক্ত আছে অ্যাকচুয়ালি অর্থ যুক্ত আছে, হ্যাঁ। তো এর সাথে সিম্বলাইজ করা রয়েছে। তো এই নক্ষত্রের সাথে এবং এই নক্ষত্রের যে জাতি রয়েছে মানে বর্ণ যেটা আর কি, সেটা কিন্তু বৈশ্য বর্ণ। তো বুঝতেই পারছেন। তো এখানে আর্নিং মানি এবং মানি ইনভেস্টিং এই ধরনের মেন্টালিটি, শেয়ার বাজার রিলেটেড কাজকর্ম, এই ধরনের মেন্টালিটি কিন্তু এই নক্ষত্রের সাথে যুক্ত থাকে। এই নক্ষত্রের মধ্যে যে উপাদান আছে সেই উপাদান কিন্তু অবশ্যই জল। আমি আপনাদের বহুবার আলোচনায় বলতাম যে দেখবেন বৃষ রাশির থেকে একদম কর্কট রাশির মোটামুটি 20 ডিগ্রি পর্যন্ত এই যে স্ফেয়ারটা থাকে, এই স্ফেয়ারের মধ্যে বৃষ রাশির প্রথম 1.5 মতন নবাংশ বাদ দিলে পুরো অংশটাই জলের অংশ। এখানে নক্ষত্রগুলোর গুণ দিয়ে অ্যাকচুয়ালি সেটা বলা হতো। তো এখন যখন ভিভিডলি বলছি এটা বুঝতে পারবেন। তো এর সাথে যে অ্যানিমেল যুক্ত রয়েছে সে হচ্ছে বেড়াল। কি বেড়াল না এমন বেড়াল যার মানে স্ত্রী আর কি। তো তার সাথে তার রিপ্রোডাক্টিভ ক্ষমতাও আছে। একাধারে বিড়ালের মধ্যে একটা ব্যাপার দেখবেন, বিড়াল কিন্তু অসম্ভব রকম সন্তর্পণে চলা একটা প্রাণী। সবসময় দেখবেন রাস্তার ধার দিয়ে চলে, পাঁচিলের ওপর দিয়ে চলে। অর্থাৎ বিড়ালের মধ্যে এমন একটা ইনটিউশন আছে যে আমার তো শক্তি কম, সুতরাং আমাকে আগে থেকে এমন একটা অবস্থান নিতে হবে ডিফেন্সিভ, যাতে আমায় কোনো শত্রু আক্রমণ না করতে পারে। তো বেড়ালের মধ্যে একটা অদ্ভুত ধরনের ইন্টেনশন দেখবেন, বেড়াল কখনো রাস্তার মধ্যেখান দিয়ে হাঁটে না, সবসময় ধার দিয়ে হাঁটে। তো এই নক্ষত্রের লোকেদের মধ্যে একটা প্রি ইন্টেনশন মেন্টালিটি থাকে। এরা কিন্তু তীর ধনুক বা সমাজের রক্ষক, আমি যে কথাগুলো বলেছি, তো যে মানুষই সেই মানুষই রক্ষা করতে পারবে যার মধ্যে সেই ইন্টেনশনটা আছে। তো এই নক্ষত্রের মধ্যে কিন্তু সেটা আছে। এবং এর সাথে যে বৃক্ষ যুক্ত আছে সেটা হচ্ছে বাঁশ। তো বাঁশ হচ্ছে এমন একটা বৃক্ষ, সেটা তো ঘাসেরই একটা ফরমেশন, কিন্তু দেখবেন বাঁশকে ব্রেক করা খুব কঠিন এবং কাঁচা অবস্থায় বাঁশের কিন্তু বেন্ডিংটা অনেক বেশি হয়। কিন্তু বাঁশ যখন পেকে যাবে অর্থাৎ তখন কিন্তু তাকে সে প্রচণ্ড শক্ত এবং তাকে বেন্ড করা খুব মুশকিল। তো এই ধরনের জাতক জাতিকার মধ্যে দুটো গুণই থাকে। প্রাথমিক ক্ষেত্রে ফ্লেক্সিবল, কিন্তু তারা যদি চটে যায় তারা অত্যন্ত রিজিড হয়। এবং বাঁশ দিয়ে আমরা কি করি, বেড়া বানাই, আমরা বিভিন্ন ফেন্সিং করি, এই সমস্ত কাজই কেন করি? এগুলো এক ধরনের সেভিং, এক ধরনের প্রোটেকশন। তো এই নক্ষত্রের মধ্যে সেই প্রোটেকশন পাওয়ারটা রয়েছে। এবং এরা কিন্তু একটা লেভেলের পরে ভীষণ বেশি পরিমাণে মানে ভিভিডলি আর কি জায়গাটাকে ধরে নেয়। প্রাথমিক ক্ষেত্রে হয়তো খুব লাইট, কিন্তু এরা যদি একবার তার কনসিকুয়েন্সের জায়গায় পৌঁছে যায় তাহলে কিন্তু খুব টাফভাবে সেই জায়গাটাকে প্রতিহত করবার চেষ্টা করে অন্যায়ের বিরুদ্ধে। এর সাধারণ প্রকৃতি হচ্ছে এরা সুন্দর হয়, সুশ্রী হয়, পুরুষ মহিলা নির্বিশেষে, মাঝারি থেকে একটু বেটার উচ্চতার হয়। 3 নম্বর হচ্ছে এদের মধ্যে স্পিরিচুয়ালিজম বা ঈশ্বরে ভক্তি, রিলিজিয়াস অ্যাক্টিভিটিস এদের মধ্যে থাকে। এদের মধ্যে নেগেটিভ কাজ করা, দেবগণ এবং বৃহস্পতির নক্ষত্র, বুঝতেই পারছেন নেগেটিভ কাজ করার মেন্টালিটি এদের মধ্যে খুব কম থাকে। এরা লজিক্যাল হয়, এরা শান্ত হয়, এরা প্রতিষ্ঠিত হয় সমাজে,
নর্মালি এরা সামাজিক কাজকর্ম করে এবং করতে এরা বেশ খুশির সাথেই করে। এরা কিছুটা ক্রোধী হয়। এদের সমস্যা একটাই হয়, এরা কারোর সাথে কম্প্রোমাইজ করতে পারে না। সূর্যের কিছু গুণ আছে এদের মধ্যে, এরা সবসময় এক ধরনের বিদ্রোহী মেন্টালিটির থাকে, একটা প্রাতিষ্ঠানিক একটা ইনসাবঅর্ডিনেশন এদের মধ্যে থাকে। তার ফলে এদের মধ্যে বৈবাহিক জীবনে কম্প্রোমাইজেশনের অভাব দেখা যায়। শুক্র, বৃহস্পতি বা চন্দ্রের মতো গ্রহ বা রবির মতন গ্রহ যদি পুনর্বসু নক্ষত্রে থাকে, আমি দেখেছি এদের মধ্যে একটা অদ্ভুত রকমের ডিফেন্ডিং মেন্টালিটি থাকে। হয়তো ঠিকই বলছেন, কিন্তু বলবার পদ্ধতিটা অনেক সময় একটু রাফ হয়। তার ফলে এদের বৈবাহিক জীবনে কিছু সমস্যা হয়। পুনর্বসু নক্ষত্রের একটা অদ্ভুত ব্যাপার আছে, আমি কিন্তু বহু ক্ষেত্রে দেখেছি পুনর্বসু নক্ষত্র বা এরকম অনেক কিছু 20 নম্বর নক্ষত্র আছে, আমি যখন বলবো তখন দেখতে পাবে এদের মধ্যে রিম্যারেজ হওয়ার একটা মেন্টালিটি কিন্তু একদম সরাসরি হলো আমার সামনে খোলা রয়েছে, পরিষ্কার বলা রয়েছে এখানে। এদের মধ্যে কিন্তু একটা রিম্যারেজের থাকে। রিম্যারেজ মানে একের বেশি বলা রয়েছে। আপনাকে প্রথমেই বলেছি নামটার মধ্যেই একটা অদ্ভুত ব্যাপার লুকিয়ে আছে, সেটা হচ্ছে এরা একবারে জায়গায় সেটেল হতে পারে না, দুবার তিনবারে গিয়ে ব্যাপারটাকে সেটেলড হয়। তো সেই মেন্টালিটিটা কিন্তু এখানেও রয়েছে, পুরুষ মহিলা নির্বিশেষে। মহিলাদের মধ্যে এই ধরনের ক্ষমতাটা কিন্তু একটু বেশি থাকে, অর্থাৎ একটু বেশি লজিক্যাল বা একটু বেশি আর্গুমেন্টেটিভ, বেশি অল্টারকেটিং মেন্টালিটি থাকে। বাট সত্যি বলে সবসময়, এরা মিথ্যে বলবার ধারপাস দিয়েও যায় না, কিন্তু একটু প্রতিবাদী ক্যারেক্টারের হয়। সেই জন্য কম্প্রোমাইজ করতে না পারার জন্য এরা অনেক কিছু হারিয়ে ফেলে জীবনে, অনেক সময় বন্ধুচ্যুতিও ঘটে থাকে। এরপরে বলবো পুষ্যা নক্ষত্র সম্পর্কে। পুষ্যা নক্ষত্র একটা 3 স্টার কনস্টিলিয়েশন, শনির নক্ষত্র। এবং পুষ্যা নাম থেকেই বুঝতে পারছেন, পুষ্যা নাম পোষণ থেকে এসছে। পোষণ মানে লালন পালন করা, খাওয়ানো দাওয়ানো, সব কিছুর সাথে যুক্ত থাকে পুষ্যা নক্ষত্র। পুষ্যা নক্ষত্রের 4টে চরণই এখানে রয়েছে। তো 4টে চরণের মধ্যে পুরোটাই কর্কট রাশিতে অবস্থান করছে। এর যে ডিগ্রিগত অবস্থান আছে সেটা 93 ডিগ্রি 20 মিনিট থেকে 106 ডিগ্রি 40 মিনিটের মধ্যে অবস্থান করছে। আমি এন্টার কালপুরুষ ধরে বলছি। আর যদি কর্কট রাশিতে বিবেচনা করেন তাহলে সেটা 3 ডিগ্রি 20 মিনিট থেকে শুরু করে 16 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত বিস্তার লাভ করে। তো এমন নক্ষত্রের মানুষেরা, জাতক জাতিকা, যারা সমাজকে পোষণ করে, সমাজকে লালন পালন করে, এদের মধ্যে দয়া, দাক্ষিণ্য, মায়া, মমতা সাধারণ মানুষের থেকে অত্যন্ত বেশি হয়। দেখুন, কালপুরুষের চতুর্থ ঘর থেকে মায়ের স্থান বোঝায় এবং মায়ের স্থানের পূর্ণ গুণ পুষ্যা নক্ষত্রের মধ্যে থাকে। এবং এই নক্ষত্রের মানে যেটা আমরা বলি, এই নক্ষত্রের যে কারকতা সেটাই যুক্ত থাকে ধর্মের সাথে। তো এই কখনো অধার্মিক কাজ করে না, অত্যন্ত স্পিরিচুয়াল, অত্যন্ত বেশি ঈশ্বরের প্রতি শ্রদ্ধাশীল, বিনয় এবং ঠান্ডা প্রকৃতির মানুষ। আমি স্বভাবগুলো পরে আসছি। তো এদের মধ্যে খুব পজিটিভ গুণযুক্ত এবং আর্ট অ্যান্ড কালচারের ফিল্ডে এরা প্রভূত উন্নতি করতে পারে। এদের মধ্যে প্রাইমারি ক্রিয়েটিভিটি থাকে। এদের যে পুরুষার্থ রয়েছে যেটা বলছিলাম, সেটা হচ্ছে ধর্ম, অর্থাৎ বৃহস্পতি যুক্ত তার সাথে। তো শনির নক্ষত্র, তার সাথে পরিপূর্ণভাবে বৃহস্পতির যুক্ত রয়েছে, বৃহস্পতির গুণ যুক্ত রয়েছে। এবং এই পুনর্বসু এবং পুষ্যা দুটো নক্ষত্রই দেবগণ। এবং এর ক্ষত্রিয় বর্ণ, অ্যাকচুয়ালি ক্ষত্রিয় মানেই হচ্ছে রক্ষক। দেখবেন যার মধ্যে সত্যি কথা বলার প্রবণতা থাকে সে কিন্তু অ্যাকচুয়ালি প্রতিবাদী মানুষ। অন্যান্য মানুষ অনেক সময় যে মিথ্যে বলেন তা নয়, কিন্তু মিথ্যেকে অ্যাভয়েড করে যান, সেই মানুষ কিন্তু কৌশলী। তো এই মানুষ কখনো কৌশলী হতে পারবে না। পুষ্যা নক্ষত্রের মানুষেরা খুব স্ট্রেট ফরওয়ার্ড হয়, পুনর্বসুর থেকেও স্ট্রেট ফরওয়ার্ড হয়, কিন্তু দুজনের মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। আমি সেটা পরে আপনাদের সাথে আসছি। একদম ভগবানের সম্পূর্ণ কারকতা যুক্ত, অর্থাৎ একদম মহাবিষ্ণু এর সাথে যুক্ত থাকে। এরা পরিপূর্ণ সমাজের পালক হয়, ক্ষেত্র বিশেষে সংহারীও হয়ে উঠতে পারে। ইট ডিপেন্ডস অন সিচুয়েশন। তো যে প্রাণী এর সাথে যুক্ত রয়েছে সে হচ্ছে ছাগল এবং পুরুষ। তো আপনি ভাববেন যে এরকম একটা মানে নক্ষত্রের গুণের সাথে এটা একটু বৈসাদৃশ্য, অ্যাকচুয়ালি বৈসাদৃশ্য নয়, এর মধ্যে ক্ষিপ্রতাকে বোঝায়। মানে মেল গোট যে হয় সে বাচ্চা বয়সে সে প্রচণ্ড ক্ষিপ্র হয়। আপনি বলবেন হরিণ দিয়েও দেখাতে পারতো না, হরিণ দিয়ে হরিণের সাথে শুক্রের এফেক্ট থাকে। এখানে মেল গোটকে দেখানো রয়েছে, সেই জন্য পরিষ্কার বলা রয়েছে। এবং এদের আরেকটা জিনিস আছে, দেখবেন যে এখানে দাড়ি হয় না,
দেখবেন ছাগলের যেরকম একটা দাড়ি থাকে, যে যারা মেল গোট হয় একটা বয়সের পরে, তো সেই ধরনের এদের মধ্যে এই পুষ্যা নক্ষত্রের মানুষের মধ্যে মুখে একটু অবাঞ্ছিত রোমের আধিক্য থাকে অনেক সময়। সেটা স্যাটার্নের পজিশনের উপর ডিপেন্ড করে। আমি অনেক অনেক মানে এরকম জাতক জাতিকা দেখেছি, স্পেশালি জাতিকা যাদের আফটার প্রেগনেন্সি এরকম মুখে কোনো হরমোনাল চেঞ্জেসের ফলে রোমের আধিক্য এসছে। তো এটা কিন্তু পুষ্যা নক্ষত্র, ধনুরাশির মধ্যে 20 নম্বর নক্ষত্র, 21 নম্বর নক্ষত্রে কতগুলো স্পেসিফিকেশন থাকে। তো যাই হোক, এর সাথে যে অ্যানিমেল যুক্ত থাকে সে হচ্ছে কাক। একদম পরিষ্কার শনিকে ইন্ডিকেট করে দিচ্ছে, এবং কাক হচ্ছে এরকম যিনি নিঃশব্দে সমাজের কাজ করে যায়, যাকে দেখে সাধারণ মানুষ হয়তো ভাবতে পারে এরকম একটা কুশ্রী দেখতে। নর্মালি আমাদের কলিযুগে যেটা হয়, প্রথমে তো দর্শনধারী দিয়ে আমরা সব কিছুকে বিচার করি, তো সেই হিসাবে কাককে আমরা খুব অশ্রদ্ধাই করি, কিন্তু কাক কিন্তু সমাজের নিঃশব্দে সমাজের কাজ করে যায়, তার জন্য সে কোনো পারিশ্রমিক নেয় না। তো পুষ্যা নক্ষত্রের মধ্যে সেই গুণ আছে, মারাত্মক রকম সোশ্যাল সার্ভিস করার এদের মধ্যে প্রবণতা থাকে। যে বৃক্ষ এর সাথে যুক্ত থাকে সে হচ্ছে অশ্বত্থ। অশ্বত্থ গাছ কিন্তু রক্ষক, সব থেকে বেশি অক্সিজেন প্রোভাইড করে, এবং বহু পশু পাখি তার মধ্যে এসে কিন্তু আশ্রয় গ্রহণ করে। অর্থাৎ পোষণ নামটা, পুষ্যা নামটা এখান থেকেই বুঝতে পারছেন যে এই নক্ষত্রের একটা বেসিক গুণ থাকে মানুষকে বা সমাজের বিভিন্ন স্তরের প্রাণীকে তাদের একটা আশ্রয় প্রদান করা। এদের মধ্যে মায়া মমতা সাধারণ মানুষের থেকে অত্যন্ত বেশি হয় ক্ষেত্র বিশেষে। হ্যাঁ, ভালো ভালো প্ল্যানেট যদি এখানে পড়ে যায়, চন্দ্র নক্ষত্র ভালো থাকে তো বেটার থাকে এদের মধ্যে। দয়া মায়া মমতা এদের মধ্যে প্রচুর থাকে। এরা মারাত্মক ইমোশন হয়। এদের নেগেটিভ জিনিস যেটা হয়, এরা অসম্ভব চঞ্চল হয়। এই চঞ্চলতার জন্য এরা কোনো জায়গায় কনসেন্ট্রেট করে কোনো কাজ অন্তত একটা বয়স পর্যন্ত করতে পারে না। তার ফলে ভালো মানে বাধক গ্রহ যদি না থাকে, তাকে যদি ঠিক করে মানে বেঁধে না রাখতে পারে তার হরোস্কোপটাকে, তাহলে কিন্তু এরা অত্যন্ত দিগ্ভ্রান্ত হয়ে মানে অন্যদিকে ডিরেইলড হয়ে যায় এদের জীবনটা। কিন্তু যদি প্ল্যানেট পজিশনের মধ্যে একটা কন্ট্রোলড সিচুয়েশন থাকে, তাহলে কিন্তু এরা অনেক ওপর দিকে যায়। এরা অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত ইনকিউজিটিভ মেন্টালিটির হয়। খুব কোনো কিছু জানা বা সেটার প্রতি আগ্রহ থাকে এদের মধ্যে। এরা অত্যন্ত সহজে প্রভাবিত হয়, অর্থাৎ এদের সামনে একটু প্রশংসা করলেই এরা খুব দ্রুত প্রভাবিত হয়ে যায় এবং তাকে খুব সহজেই আপন করে নেয়। এবং এই একটি খারাপ নেচারের জন্য সমাজে বহু মানুষ এদের ব্যবহার করে, অ্যাকচুয়ালি ব্যবহার করে এদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটা মানসিকতা থাকে। এরকম বহু উদাহরণ আমি আমার জীবনে অন্তত দেখেছি, যে এরা এক ধরনের মানে কিছু মানুষ থাকে সমাজে যারা শুধু সারা জীবন অন্যের জন্য কাজ করে যায়, তার বিনিময়ে কিছু পরে এরা রিয়েলাইজ করে, কারণ এদের বুদ্ধি মারাত্মক হয়। কিন্তু সেই মুহূর্তে তারা প্রশংসাটাকে এতটাই আর কি উদ্বেলিত হয়ে যায় যে সেটার থেকে তারা বাইরে বেরোতে পারে না, তার ফলে তারা ভেসে যায় তার উপরে। এবং এরা প্রচুর বুদ্ধি সুন্দর হয়, মেধাবী হয়, এবং আর্ট অ্যান্ড কালচারের কারক হয়। এরা খুব অনেস্ট হয়, এরা কোনো রকম ইললেজিটিমেট কাজ, কারণ শনি এবং বৃহস্পতি একসাথে যুক্ত আছে, ভগবান পূর্ণরূপে এখানে যুক্ত রয়েছে। তো সেই হিসাবে এদের দ্বারা কোনো ডিসঅনেস্ট কাজ কখনো হয় না। এরা মিথ্যে কথা বলে না, মিথ্যে বললে এরা ফামলিং করে, অ্যাকচুয়ালি এরা ফামলিং করে, এবং এরা গুছিয়ে বলতে পারে না, উল্টো দিকের লোক সহজেই ধরে ফেলে যে এরা মিথ্যা কথা বলছে। এরা ভীষণ ডিগনিফাইড হয়। এরা কখনো ছলচাতুরি বা এই ধরনের মিথ্যে বলা, মানুষকে ঠকানো, এই ধরনের মেন্টালিটির সাথে এরা যুক্ত থাকতে পারে না। এবং এদের মধ্যে ভীষণ পশ্চাত্তাপ হয়, অর্থাৎ এদের রিপেন্টেন্সটা খুব বেশি হয়। এরা ভীষণ ভালো মা হতে পারে। এদের এরকম নক্ষত্রের জাতক জাতিকার যদি ভালো গ্রহ থাকে, তাহলে এদের মাতৃত্ব, এদের যে সন্তান, সে খুব ভাগ্যবান বা ভাগ্যবতী হন যেরকম মা পান। এবং দেখবেন এর সাথে যা যুক্ত থাকে, মানে এর সাথে অদ্ভুত মানে আমাদের যদি এলিমেন্ট যুক্ত থাকতে বলে, এবং যাকে আমরা বলি যে আমরা যে গরু থেকে যে দুধ দহন করি, যেটা সেই অংশটিই হচ্ছে এই পুষ্যা নক্ষত্রের অ্যাকচুয়াল কারক নক্ষত্র, অর্থাৎ যেখান থেকে দুগ্ধ আসে। তার মানেটা কি? দুধ আসছে মানে সেই দুধ শুধুমাত্র গরু তার যে বাচ্চাকে খাওয়াচ্ছে তাই নয়, আমরা প্রত্যেকেই সেই দুধ পান করছি, বিভিন্ন আকারে সেটা পান করছি। অর্থাৎ সমাজের এরা এক ধরনের বলা যেতে পারে
একটা একটা সোর্স হিসাবে কাজ করে সমাজকে আগের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরা খাদ্য হোক, বস্ত্র, বাসস্থান, তাদের ক্ষমতা অনুসারে এরা কিন্তু শুধু নিজের সন্তান নয়, সন্তান তুল্য যে কোনো কাউকে এরা সেটা করে, এবং এদের চোখ বুজে বিশ্বাস করা যায় এরা এতটাই বিশ্বস্ত। পুষ্যা নক্ষত্র অত্যন্ত গুণী নক্ষত্র এবং অত্যন্ত মানে ব্যবহারিক নক্ষত্র, কিন্তু কলিযুগের ক্ষেত্রে খুব অপ্রযোজ্য, কিন্তু কারণ মানুষ এদের অ্যাবিউজ করে নেয়। আগে আমি অশ্লেষা নক্ষত্র বলে নিয়েছি, এরপরে রবি সম্পর্কে যা শুধু বলে নেব যে রবি এখানে অ্যাবস্ট্রাক্ট কীরকম ফল দেবে। দেখুন, রবি আগামী 16/7/2021 বিকেল 4:43 কলকাতার লংগিটিউড ল্যাটিটিউডে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং থাকবে 17 তারিখ রাত্রি 1:07 পর্যন্ত। এই সময় রবি কর্কট রাশিতে সম্পূর্ণ গোচর শেষ করবে। তো রবি এখানে থাকাকালীন কি হবে? রবি কি? রবি হচ্ছে আমাদের সোল, আমাদের সেলফ রেসপেক্ট, আমাদের লিনিয়েজ, আমাদের মর্যাদা, আমাদের বংশ পরিচয়, যেটা আমাদের গোত্র, ক্ল্যান, অর্থাৎ আমাদের আইডেন্টিটি, আমাদের পিতা বা পিতৃতুল্য যত ব্যক্তি আছেন, পিতৃব্য যারা, সব কিছু রবির সাথে যুক্ত। অর্থাৎ আমাদের এন্টায়ার আইডেন্টিটি রবির সাথে যুক্ত, এবং যে সোল আমাদের শরীর থেকে বেরিয়ে গেলে আমাদের শরীরটা একটা ডেড ম্যাটারে পরিণত হয়, সেই সোলটাই রিপ্রেজেন্ট করে রবি। আর মন কি? মনকে বলেছে চন্দ্র হচ্ছে আমাদের মন। ভগবান মনকে ষষ্ঠ ইন্দ্রিয় বলেছেন এবং নিজেকে মনের সাথে কম্পেয়ার করেছেন। বলেছে আমাকে কন্ট্রোল করা খুব কঠিন, কিন্তু মনের একটাই গুণ আছে, মন একসাথে দুটো চিন্তা করতে পারে না। সেই জন্য ভগবান অর্জুনকে বলেছেন যে তুমি সবসময় আমাতে চিত্ত নিবৃত্ত করবে, তাতে তোমার মন তুমি সেইটা করে যুদ্ধ করো। যুদ্ধ করতে করতে আমাকে চিন্তা করো তা নয়, আমাকে চিন্তা করতে করতে যুদ্ধ করো। কথাটা উল্টো বলা হয়েছে আর কি। তো সেটা এই কারণেই বলা রয়েছে, মনের ঘরে মন, অর্থাৎ রবিকে একদম সার্বিকভাবে এটা আমাদের পিতামাতা। রবি তার স্ত্রীর ঘরে অ্যাকচুয়ালি ঢুকছে, মানে পরিষ্কার ভাষায় তার শ্বশুর বাড়ি, তার স্ত্রীর ঘরে ঢুকছে, এবং সেটা রবির দ্বাদশ ঘর। এই ঘরটা ওয়াটার এলিমেন্টের ঘর, এবং রবি হচ্ছে তেজ, অগ্নি। সে ওয়াটার এলিমেন্টের ঘরে ঢুকলে কি হবে? স্বাভাবিকভাবে সেটা এম্বারেসিং সিচুয়েশন হবে, কারণ জল মানে তাকে ঠান্ডা করা। রবি কখনো ঠান্ডা হতে পারে না, কারণ রবি ঠান্ডা হয়ে গেলে এই সৌরজগৎটাই সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তো রবি এখানে এসে কি হয়? এম্বারেসিং সিচুয়েশন ফেস করে। একে তো দ্বাদশ ঘর, নিজের বাড়িটা দেখা যাচ্ছে, বাড়ি মানে ক্যাপিটাল, সবই তার জায়গা, তো নিজের ক্যাপিটালটা দেখা যাচ্ছে, কিন্তু পৌঁছাতে কিছুদিন সময় লাগবে। এরকম একটা সিচুয়েশানে প্রত্যহ সে চেষ্টা করবে মানে তার বাড়ির কাছাকাছি যাওয়ার, এবং যাবে, কিন্তু এম্বারেসিং থাকবে। বাট একটা জিনিস মনে রাখবেন, আত্মা এবং মন দুটোর এখানে এসে মিলন ঘটবে, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। অর্থাৎ যে মানুষের মধ্যে মনকে কন্ট্রোল করার ক্ষমতা আছে, যারা নিয়মিত মেডিটেশন করেন, যারা নিয়মিত ঈশ্বরের জন্য ধ্যান, জপ এগুলো করতে থাকেন, তাদের কিন্তু এখানে রবির এফেক্ট অত্যন্ত অ্যাবস্ট্রাক্ট ফল বলছি, অত্যন্ত ভালো ফল, কারণ তাদের ক্ষেত্রে আলাদাভাবে ফাংশন করবে না, সোল এবং মন দুটো একসাথে ফাংশন করবে এখানে থাকাকালীন। এবং নক্ষত্রগুলোর কারকতা দেখুন, প্রত্যেকটা নক্ষত্র ধর্ম সংক্রান্ত। রবি কিন্তু রাজসিক প্ল্যানেট হলেও অত্যন্ত ধার্মিক প্ল্যানেট। রবি কখনো ভগবানের নির্দেশ অমান্য করে না, বা করা তার পক্ষে সম্ভবই নয় কখনো। তো এইরকম পরিপ্রেক্ষিতে রবি এখানে অনেক কিছু লার্ন করে। একদম শেষ ঘরে এসে রবির লার্নিং যেটা হয় সেটা হচ্ছে সবসময় যে নির্দেশতন্ত্র, রবির যেটা অ্যাকচুয়াল প্রকৃতি, যে সবসময় আমি নির্দেশ দেব এবং সেই নির্দেশ অনুসারে সব কিছু চালিত হবে, এর বাইরে গিয়ে রবি কিছুটা কাজ করে। অর্থাৎ কিছুটা ভাবার্থ দ্বারা পরিচালিত হয়ে কাজ করে, কিছুটা ইমোশন দ্বারা পরিচালিত হয়ে কাজ করে, কিছুটা নলেজ দ্বারা। রবি সব থেকে নলেজেবল সৌরজগতের মধ্যে, হ্যাঁ, কিন্তু আমরা দেবগুরু বৃহস্পতিকে বলি, কিন্তু নলেজ সব থেকে বেশি রবি, কারণ রবি কারকতা, সৌরজগৎটাই সূর্যের নাম থেকে এসছে। তো এখানে তিনি হচ্ছে রাজা, কিন্তু রবি এখানে এসে নিজের রিকলিংটা করতে পারে, অর্থাৎ তাকে রিকলিং করতে শেখায় চন্দ্র এখানে, যে দেখো পৃথিবীতে সব কিছু সবসময় যুক্তি, তেজ বা বোধ, ডাইরেকশন, অ্যাডামেন্ট বা এক ধরনের রুলিং দিয়ে কাজ করানোটা
এটাই একমাত্র পদ্ধতি নয়। মানুষকে ভালোবেসে, মানুষকে স্নেহ করে, হ্যাঁ, সেভাবেও কাজ করার পদ্ধতি তৈরি করা যায়। তো কর্কট রাশিতে রবি কিন্তু অসম্ভব ইমোশনাল আসপেক্ট একটা তৈরি করে। এরা পরিবারের প্রতি আকর্ষণ এদের বাড়ে, পরিবারকে লুক আফটার করবার চেষ্টা করে, এবং এরা এখানে একটু প্রশংসা শুনতেও ভালোবাসে, কারণ সে কিছুটা ঠান্ডা হয়ে যায়। তো এখানে তার যা প্রকৃতি আছে, তার যে অগ্নিতত্ত্বের প্রকৃতি, সেই প্রকৃতির একটু বিরুদ্ধ জায়গায় সে থাকে, তার ফলে সে একটু প্রশংসা শুনতে ভালোবাসে। এখানে এগ্রিকালচারাল ল্যান্ড এবং যে কোনো অ্যাফরেস্টেশন তৈরির মানসিকতা এখানে তৈরি হয়, অর্থাৎ কত বেশি প্রজননশীলতা বাড়ানো যায়, পৃথিবীকে কত উর্বর করা যায়, সেই ধরনের মানসিকতা এখানে থাকে। তার স্ত্রীর সাথে একসাথে অবস্থান করে, হ্যাঁ, ভোগবাদী আকর্ষণ, আবেগপ্রবোধের জন্য এক ধরনের অর্থ ব্যয়ও হয় এখানে এখানে থাকাকালীন। কারণ এই ঘর থেকে 4th হাউস হচ্ছে শুক্রের ঘর। তো শুক্র এখন রবি যখন ঢুকবে তার পরের দিন থেকে শুক্রও তার 2nd হাউসে অবস্থান করবে, রবির নিজের ঘরে। তো তার ফলে সে সুখ স্বাচ্ছন্দ্য মানে বৈভবের জন্য যথেষ্ট অর্থ ব্যয় করবে, স্পিরিচুয়াল শক্তি লাভের চেষ্টা করবে। যেটা আমি প্রথমে বলছিলাম যে শনি তার সমসপ্তমে রয়েছে, চন্দ্রের নক্ষত্রে রয়েছে। তো এখানে পিতা পুত্রের মধ্যে এক ধরনের দৃষ্টি বিনিময় হবে, এবং শনি তার মানে পূর্ণ দৃষ্টিতে, সপ্তম দৃষ্টিতে পিতাকে দেখবে, এবং তার স্পিরিচুয়াল গেইনিং, অর্থাৎ শনি তো রাজসিক প্ল্যানেট নয়, শনি হচ্ছে সম্পূর্ণ স্পিরিচুয়াল প্ল্যানেট, সম্পূর্ণ। তো সে তার পিতাকে, অন্তত পিতা এবং পুত্রের মধ্যে যে দৃষ্টি বিনিময়, এবং দুটোই, ওখানে চন্দ্রের নক্ষত্র, এখানে চন্দ্রের ঘর, তার ফলে পিতার যে নর্মাল প্রকৃতি, সেই প্রকৃতির বাইরে পিতার মধ্যে এক ধরনের ইমোশন, প্যাশন, এক ধরনের বলা যেতে পারে যে আবেগের দ্বারা কাজ করা, এক ধরনের জ্ঞানের, স্পিরিচুয়াল নলেজের দ্বারা সঞ্চালন করা, এটা সৃষ্টি করবে। বাট মাথায় রাখবেন যে মঙ্গল কিন্তু দ্বিতীয় ঢুকে যাচ্ছে 20 তারিখ থেকে। তো মঙ্গল সেখানে ঢুকে গিয়ে অত্যন্ত বলি হয়ে যাবে, 2-3 দিনের মধ্যেই তার পূর্ণ বল এসে যাবে। তো বল এসে যাওয়ার পরেই কিন্তু সে কিন্তু রবিকে প্রভাবিত করবার চেষ্টা করবে, অর্থাৎ সে রবির ঘরে এসে রবিকে এনার্জাইজড করার চেষ্টা করবে, রাজাকে লুক আপ মানে খোঁজার চেষ্টা করবে। সেখানে রাজা তার পেছনেই রয়েছে। তো সারা জায়গা থেকে যত ইনফরমেশন সে গ্যাদার করে নিয়ে এসছে, সে রাজাকে দেওয়ার জন্য বসে থাকবে। কারণ মঙ্গল হচ্ছে রবির প্রধান সেনাপতি, নবম ভাবের কারক, চতুর্থ ভাবের কারক, তার রাজ্যকারী প্ল্যানেট। সে লগ্নে এসে অত্যন্ত বলি হয়ে যাবে। অগ্নিকারক ঘর, নিজেও অগ্নিজাত প্ল্যানেট, সে অগ্নিকারক ঘরে এসে অত্যন্ত কমফোর্টেবল ফিল করবে। নক্ষত্র দিয়ে আমি ডিটেলড আলোচনা করেছি। কিন্তু রবি কিছুটা দূরে থাকবে, তার ফলে রবিকে সে সদা প্রভাবিত করবার চেষ্টা করবে। তার ফলে স্পিরিচুয়াল ফিল্ড বা আবেগটার যে পূর্ণ ব্যবহার, সেটা কিন্তু রবি পুরোপুরি করতে পারবে না। বিশেষ করে 15 দিন চলে যাওয়ার পরে, মানে রবি যখন অ্যাকচুয়ালি 16 দিনের দিন যখন বুধের নক্ষত্রে প্রবেশ করবে, তখন থেকে কিন্তু এই আসপেক্টটা খুব দ্রুত চেঞ্জ হওয়া শুরু হবে। অর্থাৎ রবিকে তখন কিন্তু সে অনেক বেশি মেটেরিয়ালি বিহেভ করা শুরু করবে, তার মধ্যে কিন্তু ইমোশনাল জায়গাটা আস্তে আস্তে কাটতে শুরু করবে। এখানে রবির যেটা একটু তৈরি হয়, সেটা হচ্ছে একটু ইগো প্রবলেম তৈরি হয়। এবং রবি যে কোনো হেড অফ ইনস্টিটিউট, কোনো গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, কোয়াসি গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট, একদম প্রাইভেট, যে কোনো জায়গার হেড যিনি বসে, অর্থাৎ যিনি ডিসিশন মেকিং এবিলিটি আছে, যার নির্দেশে ওই প্রতিষ্ঠানটা চলতে পারে, সেটা রবি। কিন্তু রবি এখন যেখানে বসে থাকবে, সেখানে তার ডিসিশন মেকিং এবিলিটিতে কিছুটা ডিলেড, কিছুটা ভাবাবেগ দ্বারা প্রভাবিত হওয়া, অর্থাৎ তার সিদ্ধান্তের কিছুটা হীনতা বলা যেতে পারে, এই ধরনের চরিত্র কিছুটা তৈরি হবে। এখানে কিন্তু এক ধরনের সেকেন্ড বার্থ, এক ধরনের রিবার্থ হয় রবির। অ্যাকচুয়ালি রবি যখন পুনরায় তার মূল ত্রিকোণ থেকে যাত্রা শুরু করবে, তার একটা রিবার্থ হয়ে আসবে, বলা যেতে পারে এটা এক ধরনের কুম্ভ স্নানের মতন রবির এখানে হয়। এবং এসে সে পুনরায় তার রাষ্ট্র পরিচালনের যে ক্ষমতা, সেটাকে সে মানে ব্লাড অ্যান্ড আয়রন ভাবে সে ধরতে পারে, এবং ধরে সে এগোতে পারে, এই মানে মানসিকতাটা তৈরি হয়। রবি থেকে 8th হাউসে বৃহস্পতি রয়েছে অবস্থান, এবং বৃহস্পতি রবির ঘরকে দৃষ্টি দিচ্ছে। তো রবি থেকে বৃহস্পতি 8th হাউসে থাকলে যেটা হয়, সেটা হচ্ছে একটু রক্তচাপের বৃদ্ধি করায়, হ্যাঁ, তার সাথে হার্টের লোয়ার পার্ট একটু ট্রাবল সৃষ্টি করে। আমাদের অ্যাবডোমিনাল পোর্শনের মাঝামাঝি জায়গায় সেইখানে কিছুটা প্রদাহ সৃষ্টি করতে পারে, ইনডাইজেশনের প্রবলেম করতে পারে। বুকে ঠান্ডা লাগার খুব
প্রবণতা তৈরি করে। রবি এখানে বিশেষ করে প্রথম 15-16 দিন এটা কিন্তু ভীষণ ঠান্ডা লাগার, কোল্ড ক্যাচিং একটা প্রবণতা তৈরি করে এবং একটু ডিফামেশন তৈরি করে, অর্থাৎ প্রথম যে নবাংশটা থাকবে সেই নবাংশটাই একটু ডিফামেটিভ নবাংশ থাকে এখানে রবি। তো সেই হিসাবে কিন্তু প্রত্যেকের একটু বুঝে শুনে কথাবার্তা বলা উচিত। যারা কারোর অধীনে কাজ করছেন, সেটা যেরকম জায়গায় হোক না কেন, বা ব্যবসা বাণিজ্য করছেন, চেষ্টা করবেন সবার সাথে একটু কোঅর্ডিনেশন মেনটেন করে কথাবার্তা বলা, সব কিছু করা। বেশি মানে 15-16 দিন অন্তত বেশি পরিমাণে এক ধরনের প্রভাব সৃষ্টি করা, রুলিং দেওয়া, এগুলো চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ফল একটু বিপরীত দিকে যেতে পারে। অ্যাজ এ হোল এখানে রবির গোচর খারাপ হয় না, যথেষ্ট ভালো হয়, কিন্তু ইমোশনটা বেশি চলে আসে। সেই যে দোর্দণ্ড প্রতাপ মানসিকতা রবির, সেটা কমে যায়। কমে গিয়ে রবি একটু ইমোশনাল, একটু ইগোয়েস্টিক, একটু কাজ কম করেও প্রশংসা শুনতে ভালোবাসা, এই ধরনের একটু মানসিকতা কিন্তু তৈরি করে। বাট এটা ফর ফিউ ডেজ, কিছুদিন পরে কেটে যাবে। পেটে যাদের অম্বল হওয়ার খুব প্রবণতা হয়, বিশেষ করে আপার অ্যাবডোমিনাল পোর্শনে যাদের খুব বেশি হয়, খেলে পরে অম্বল হয়ে যায়, মুখ টক হয়ে যায়, তারা কিন্তু এই 15-16 দিন একটু সাবধানে থাকবেন। তেমন হলে ডক্টরের সাথে কনসাল্ট করে নেবেন। আর চলাফেরা করবেন একটু সাবধানে। শনি রবি একসাথে দৃষ্টি বিনিময় পোর্শনে রয়েছে, তো চেষ্টা করবেন চলাফেরার সময় খুব সাবধানে যেতে। বিশেষ করে সিঁড়ি বা কোনো ওপর দিকের জায়গায় উঠছেন, এরকম জায়গায় কিন্তু একটু সতর্কতার সাথে চলবেন, না হলে ছোট্ট দুর্ঘটনার চোখ আছে, খুব ছোট। আর একটা কথা লাস্ট বলে দিই, চরিত্র গঠনে মঙ্গল এবং চন্দ্র এই দুজন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ মঙ্গল আমাদের নার্ভকে মেনটেন করে, চন্দ্র আমাদের মনকে মেনটেন করে। তো দুটোই আমাদের, মানে নার্ভই তো অ্যাকচুয়ালি সব কিছু মেনটেন করে, কিন্তু চন্দ্র এখানে এসে যায় এবং চন্দ্র কিন্তু মঙ্গলের ঘরে গিয়ে নীচ হয়ে যায়। তো এই সময়টা দেখবেন যারা ছোট বাচ্চা আছে তাদের এমন বকাবকি করে ফেলবেন না, বা এমন কিছু কড়া শব্দ ব্যবহার করে দেবেন না যে তারা সামহাও এইরকম একটা ইনসিকিউরিটিতে ভোগে যে আমাদের নিজের লোকেরা আমাদের থেকে অনেকটা দূরে চলে গেছে। এই ধরনের মানসিকতা ভোগার ক্ষেত্রে তাকে সহায়ক হতে দেবেন না আর কি। চেষ্টা করবেন 15-16 দিনের ব্যাপার একটু কমফোর্টেবলি মানিয়ে চলা। অগস্ট মাসের 4-5 তারিখের পর থেকেই কিন্তু আস্তে আস্তে রবি তার স্বরূপে ফেরা শুরু করবে এবং পরিস্থিতি আস্তে আস্তে নর্মাল হওয়া শুরু করবে। ভালো থাকবেন প্রত্যেকে, সাবধানে থাকবেন। মঙ্গলের শুক্রের গোচর নিয়ে আমি দেখি পারলে একটা ছোট ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। বেশ কিছু প্রশ্ন এসছে। আজকের মতো এখানেই রাখছি। নমস্কার।